আর জানলেও করতে যাবো কেন? আমি কি তোমাদের বাড়ির মেড সার্ভেন্ট নয়? তাতে তোমার মা আছে। আমার মাও মেড সার্ভেন্ট না, তবুও তিনি এই বয়সে এসে এখনো দুবেলা রান্না করেন। আমি বলছিলাম কি, আচ্ছা, আপনার কি সামান্য ক্ষমতা নেই? আমাদের স্বামীর মধ্যে আপনি কথা বলছেন কেন? তোমার স্বামী হওয়ার আগে ওনার ছেলে, তবে তোমার স্বামী। এই কথাটা তুমি ভুলে যেও না বাবা। আর চুপ করুন, আপনার কথা আমি শুনতে চাই না। চুপ করে তো আছি বৌমা, তবে একটা কথা মনে রেখো, সত্যের একটা সীমা আছে। দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়ালটাও কখনো কখনো ঠেলা দেয়। তোমরা একালের মেয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিতা। শ্বশুর শাশুড়িকে তোমরা ভক্তি শ্রদ্ধা নাও করতে পারো, তাই বলে উঠতে বসতে শ্বশুর শাশুড়িকে যখন তখন অপমান করার অধিকার তোমার নেই। এই কথাটা মনে রাখলে আমি খুশি হব। দেখলে দেখলে তো, তোমার সামনে তোমার মা কেমন আমার ইনসাল্ট করে চলে গেল। এরপরে তুমি আমাকে এই বাড়িতে থাকতে বলবে? হ্যাঁ বলবো, কারণ এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাটা আমি কোনো দিনও ভাবতে পারি না সাহেব। আজকে আমি যে জায়গায় পৌঁছেছি তার পেছনে এই বাড়ির অবদানই সবচেয়ে বেশি। আমার কথা ভাবতে তুমি বাধ্য অজয়, কারণ আমাকে বিয়ে করে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে তুমি। তাই আমার সুখ তুমি ছাড়া ভাববে কে? তাহলে তো ঠিক কথাই বলেছো অজয়। সামনে তোমার ভাইয়ের ফিউচার, এই গ্রামে পড়ে থেকে তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করতে চাইছো কেন? চন্দনদা, এটা আমাদের একান্ত পার্সোনাল ম্যাটার। আমি চাই না অন্য কেউ এর মধ্যে। সরি দাদা, তোমাদের এই পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতে চাই না। তবে তোমাদের ওই আমি আপনজন ভাবি তো, তাই। ছি 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 অজয় ছি। চন্দ্রদাকে বাইরে লোক বলছো? আরে চন্দ্রদা তো আমাদের আপনজন। অবশ্যই আপনজন। তাই তো তোমার ওই চন্দনদার মতো আপনজনের পরামর্শে আমি আমার আপনজনদের ছেড়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছি না। আরে বাবা, আমি তোমাকে পরামর্শ দেব কেন? আমি তোমাকে কথাটা একবার ভেবে দেখতে বলেছি। শহরে কত সুযোগ সুবিধা, তার তুলনায় এই গ্রামে কি আছে বলো তো? আছে চন্দনদা, আছে, অনেক কিছুই আছে। আছে মায়ের আদর, বাবার স্নেহ, দাদার ভালোবাসা, আছে সুনীল আকাশ, সবুজ মাঠ, বিশুদ্ধ বাতাস, আছে সহজ সরল মানুষ, আর আছে মানবিকতা। তাই তো আমার জন্মভূমি এই শান্তিপুর গ্রাম আমার কাছে স্বর্গের চেয়েও বেশি সুন্দর চন্দনদা। স্বর্গের চেয়েও বেশি সুন্দর চন্দনদা, স্বর্গের চেয়েও বেশি সুন্দর। রাবিশ, কেন ফেসবুকে ওই গাতার সঙ্গে আলাপ হয়েছিল কে জানে, আমার জীবনটা একেবারে ফেল হয়ে গেল। আমাকে তুমি বাঁচাও। বাঁচাবো সামনে, এখান থেকে উদ্ধার করে তোমাকে আমি এমন একটা সুন্দর জীবন উপহার দেব, কোনদিন কল্পনা করতে পারি। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? এই তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকেও আমার কথা শুনতে হবে। আমি যা চাইবো তোমাকে তাই করতে হবে। তুমি ছাড়া তো আমার কেউ নেই। মালাকে কি করতে হবে? করতে হবে সামনে এমন কাজ তোমাকে করতে হবে যাতে প্রথমে তুমি ওই ভালোবাসা অভিনয় দেখিয়ে অজয়ের মনটাকে জয় দেবে, তারপর সময় আর সুযোগ আছে, পুরোই টাকাটাকে কামচারা করতে পারলেই পুরোটা আমাদের হাতের মধ্যে কেমন দিলাম? আরে
হয় শিয়ালু আসলে আসলে এ সময় এসে বলে তোমাদের দুজনকে হয়তো আমি একটু ডিস্টার্ব করে ফেললাম, কিন্তু 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 এ সময় এখানে না এলে আমি তখন কিন্তু বুঝতেই পারতাম না যে তোমাদের দু ভাই বোনের সম্পর্কটা এতটা আন্তরিক। what do you mean? ইংরাজিতে বলবো না বাংলাতে বলবো ম্যাডাম? ইংরাজিতে বলতে গেলে বলতে হয় সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার শিবাস ফাদার নো থিঙ্কিং, আর বাংলায় বলতে গেলে বলতে হয় ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পায় না। ছি অশোক, এত নিজ তোমার নয়, এই তুমি শিক্ষার বই করো। আমাদের এই ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে তুমি সন্দেহের চোখে দেখছো। ছি, আমি তো ভাবতেই পারছি না। আমি জাস্ট ভাবতে পারছি না আপনার আপনার সাহস হয় কি করে একটা বাইরের লোক হয়ে আমাদের ঘোষাল পরিবারের মান সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার। আসুন হয়ে তোমার হাতটা ধরতে আমি বাধ্য না ছাড়ে। তোমাদের মতো মেয়েরা হচ্ছে আধুনিক সভ্যতার বাই প্রোডাক্ট। তোমরা শুধু ভাবতেই শিখেছ, করতে শিখনি। তোমাদের তোমাদের বাইরের গেটআপটা যতটাই চকচকে, ভেতরটা ভেতরটা ঠিক ততটাই নোংরা। তোমরা তো ফেসবুকের বউ, সকাল সন্ধ্যা দুবেলা মুখে ফেস পাউডার মেখে ঘন ঘন ফেসবুকে নিজের অর্ধলঙ্গ ছবি পোস্ট করতে পারলে শ্বশুরের ভিটে সড়কতে দাঁড়িয়ে মাথায় ঘোমটা খেলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারো না, প্রদীপ জ্বালাতে পারো না। তুমি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি নয়, ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনারা। আমার সহজ সরল বাবা মা আর ওদের চোখে ধুলো দিয়ে ভাই বোনের নোংরা সম্পর্কের আড়ালে যে খেলাটা আপনারা খেলে যাচ্ছেন তাকে কিন্তু ব্যাধি ছাড়ছ না, আর কিচ্ছু বলা যায় না। ঘোড়া সাপের মতো ফসফস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না সাইনে, কিচ্ছু করতে পারবে না। কারণ তোমার মাধুরীটা আজ আমার হাতে। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিয়ে যেতে চাই সাইনে, এখনো সময় আছে। পরত নিজেকে সংশোধন করে এই সংসারের উপযুক্ত করে তোলো। এই সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি সারণী, ভালোবাসি আমার ভাই অজয়কে। তাই আমি চাই না দাম্পত্য জীবনের শুরুতেই একটা ঘর ফাঁকা ঝড় এসে তছনছ করে দিয়ে যাক তার দাম্পত্য জীবন। তুমি আজকের এই ঘটনার কথা আমি ছাড়া কেউ কখনো কোনোদিন জানবে না। তবে তোমাকে কিন্তু নিজেকে সংশোধন করে ফেলতে হবে। মনে রাখো, নিজেকে সংশোধন করার তোমার কাছে কিন্তু এটাই সুযোগ। Yes, this is the last chance for you. Understand? You better understand. যন্ত্রণা সহ্য করতে আমার কাছে মনে হচ্ছে যেন একটা আমার কাছে অভিশাপ। কিন্তু পতিতা হলেও এই রেশমি বায়ু তো একজন নারী। আমারও তো মন চায় যে একটা সুন্দর জীবন কাটানো। আমারও তো সাত জাগে ওই জলে থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে একটা ছোট্ট সুখের সংসার গড়তে।
ভদ্রলোকের ভদ্র সমাজে তোর মতো বেশ্যার উচ্ছের কোনো দাম নেই, রেশমি, কোনো দাম নেই। কেন জনি? কি আমার অপরাধ? তোর ধর্মের কাছে তোর সবচেয়ে বড় অপরাধ রেশমি, সবচেয়ে বড় অপরাধ তুই একটা বেশ্যা। জনি, তুমি আজ এই কথা বলছিস জনি? আরে অন্ধকারে অন্ধকারে কথা, এই বেশ্যা বলি তার এই পেট্রোল চলিচ্ছে, আর ভালো কেউ জানে না রেশমি, আর ভালো কেউ জানে না। এই ভদ্রলোকের ভদ্র সমাজটা আমাদের জন্য নয়। আমরা ভালোভাবে বাঁচতে চাইলো, এই ভদ্রলোকের ভদ্র সমাজটা আমাদেরকে বাঁচতে দেবে না। কেন দেবে না? কি আমাদের অপরাধ? আমরা তো কোনো ভুল করিনি রে জনি। আমাদের জীবনটাই তো ভুলে তবে ফুটে ওঠা একটা শুকনো ফুল। তুই আর আমি হাজার চেষ্টা করলেও এই কিছুতেই এই অন্ধকারের থেকে বেরিয়ে আসতে পারবো না। এটা এটা একটা চক্রবোধ রেশমি, চক্রবোধ। এখানে ঢোকা যায়, বেরিয়ে আসা কিন্তু বেরিয়ে আসতে হবে জনি। তোর আমার দেখা স্বপ্নকে সত্যে পরিণত করতে হলে আমাদের যেমন করে হোক, যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। আমিও চাই রেশমি, কিন্তু এই অন্ধকারের অন্ধকারি থেকে কি করে আমরা পালাবো? ভর রেশমি, ভর। অনেক দূরে যেখানে অচেনা অচেনা এক আলোর দেশে, যেখানে থাকবে না কোনো সমাজ, থাকবে না কোনো সামাজিক শাসন, সেখানে তুই আর আমি গিয়ে মাত্র একটা ছোট্ট সুখের ঘর। প্রতিদিন নানা ফুলের গন্ধে হবে সকাল, পাখিরা গাইবে ভালোবাসার গান। নেই নেই, পৃথিবীতে আজ ভালোবাসা বলে কিছু নেই। আছে শুধু স্বার্থপরতা, লোভ, হিংসা। বিবেক আর কর্তব্যবোধ বিসর্জন দিয়ে মানব আজ পরিণত হয়েছে দানবে। হারিয়ে গেছে মানবিকতা। যেভাবে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার চোখের সামনে কষ্ট করতে চাইছে। কি বলে? আমি রেশমি বাই। আমার একমাত্র পরিচয় আমি একজন বেশ্যা। এছাড়া আমার তো অন্য কোনো পরিচয় নেই। আচ্ছা বাবা, এই রেশমিকে দেখে তোমার কি হারানো মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে? মনে পড়ছে, ভীষণভাবে মনে পড়ছে। বারবার মনে হচ্ছে সে বেঁচে থাকলে, সে থাকলে হয়তো এমনি ভাবে আমাকে বাবা বাবা বলে ডাকতো। আচ্ছা 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 মা, কি পুরোনো দিনের কথা কিছু মনে পড়ে না? কে তোর মা, কে তোর বাবা? বেশ্যাদের যে পুরোনো দিনের কোনো কথা মনে করতে নেই, তাদের যে বাবা মা ভাই বোন কিছুই থাকতে নেই, আছে শুধু অন্ধকার একটা অন্ধ জীবন। আমি বুঝতে পারছি বুড়ো বাবা, এই রেশমিকে নিয়ে তোমার হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তবে তবে রেশমি ঠিক কথা বলে। আমি অনেকদিন ধরে ওকে এই গলিতে ঘোরাফেরা করতে দেখছি। হয়তো তাই হবে, হয়তো
কিন্তু আমার মতো এই মেয়েটার বাবা ভয় ফিরে আসার পক্ষে বসে আছে। হয়তো আমার মতো সে ঘুমলে চুপ করো বুড়ো বাবা, তুমি চুপ করো। কেন কেন এই অন্ধকারে জীবনে নিভে যাওয়া প্রদীপটাকে আবার তুমি জ্বালিয়ে দিতে চাইছো? না, জানি না, আমি জানি না কেন তোকে দেখে আমার তোকে এত চেনা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে ওই চোখ, ওই মুখ আমার অনেক দিনের চেনা। আমি তো তোর বাবার মতো। একটা ছোট্ট অনুরোধ রাখবি রে মা। জীবনে কেউ তো কোনোদিন আমাদের মেয়ে বলে ডাকেনি, আজ তুমি যখন আমাকে সেই মেয়ে বলে ডেকেছ, আমি তখন তোমার কথা রাখার আপ্রাণ চেষ্টা করবো। বলো বুড়ো বাবা, তুমি কি বলবে বলো? আমি যদি কখনো তোর সাথে দেখা করতে চাই, তোর সাথে এসে বসে একটা গল্প করতে চাই, তোর জীবন সাথী ক্ষতি হয়ে যাবে রে মা। কিন্তু বুড়া বাবা, বাধা দিস না জনি, বাধা দিস না। তুমি আসবে বাবা, তোমার এই কুড়িয়ে পাওয়া মেয়েটার কাছে তোমার যখন মনে হবে তুমি তখনই আসবে। বাবার সঙ্গে কথা বললে মেয়ের যে কখনো সময় নষ্ট হয় না, সময় নষ্ট হয় না। বড় শান্তি পেলাম রে মা, বড় শান্তি পেলাম। তোকে দেখে আমার যেন বাঁচতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমার বকুল আমার জীবন থেকে হারিয়ে যায়নি। ওর ভিতরে এসে লুকিয়ে আছে রে মা, ওর ভিতরে এসে লুকিয়ে আছে। তোমার লীলা দেখে সারা বেতন বা জড়িও সারা কার্য হয়ে যায়। তুমি কখন যে গড়ো আর কখন যে ভাঙো সেটা শুধু তুমি জানো। সেলাম পুরো তোমার সেলাম। ওগো ঠাকুর, এই পতিতা রেশমি মায়েরকে তুমি কোন মায়ার বাঁধনে বাঁধতে চাইছো? কেন কেন তুমি জ্বেলে দিতে চাইছো আমার জীবনে মিথ্যে আশার আলো? এ তোমার কি খেলা ঠাকুর, এ তোমার কি খেলা? কাউকে তো সাথে নিতে হয়। এই অসময় সময় অসময় কি রে লক্ষ্মী ভাই? চল 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 ভেতরে চল। না, হাতে ঝামেলা করে শেষ হয়ে যাবে। যাবো, এখান থেকে চলে যায়। আমার আজ মুড ভালো নেই। তাতে কি আছে যায় রে লক্ষ্মী ভাই? আমার তো ভালো মুড আছে। তোমার খালি দেখবি আমি কিন্তু বিনে পয়সায় আসিনি রে লক্ষ্মী ভাই। এই দেখ পয়সা নিয়ে এসে আমি ঠান্ডা বন্ধ করে দিই তো। আমার যেসব পলাশ হয়ে যাবে রে লক্ষ্মী ভাই। এই মিথ্যা গলিতে দু চারটা ছোড়াকে পাকড়াও করে ওই থানায় নিয়ে যাবার ভয় দেখিয়ে 2-4 টাকা আমদানি হয়। সেই আমদানি বন্ধ হয়ে গেলে শ্রমিক বাবু টাকা রোজগার করতে গিয়ে আর কত নিচে তোরা নামবি। তোরা তো দেখছি আমাদের থেকে অনেক বড়
তোমাকে আমি মত দেখিয়ে ছাড়বো। তোমার এত বড় সাহস, তুমি সামরিক চ্যালেঞ্জ করো। আর তোমাকে এবার চোখে চরিত্র প্রমাণ করে পারতে যদি তাতে না পারে, তাহলে অমন্য সামনি নয়। এবার তুমি দেখো খেলা কাকে বলে। এই মোবাইলটাকে আমি ভিডিও মোডে সব অফ করে এখানে লুকিয়ে রাখবো। সব কিছু রেখে রাখবো। খেলা আবার শুরু। ওই তো আমার চরিত্র ধারণটা করে দেখেই আসছে। এবার খেলা শালিনী, এই যে শালিনী, অজয় স্কুল থেকে ফিরেছে। না মানে আসলে ওই জমিতে সার কেনার জন্য আমার কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছিল। আমার হাতে খুব একটা বেশি নেই, তাই ভাবছিলাম ওই অজয়ের কাছ থেকে 1000-5 মতো ধার করে। আপনি তো সংকোচ করছেন কেন দাদা? আপনার ভাইয়েরই তো কি হয়েছে? আমি আপনাকে টাকা দেবো। কি ব্যাপার শালিনী? হবে তো নাকি আরো? তোমার গলার সুরটা আজ একটু অন্যরকম মনে হচ্ছে। আমার ভুলে বুঝতে পেরেছি দাদা, আপনারা চোখ খুলে দিয়েছেন। সত্যি সত্যি আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনাকে তুমি কি বলে ধন্যবাদ জানাবো? শালিনী, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনার কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই দাদা। আচ্ছা আপনি আপনার ধরুন, আমি একটা ভিতর থেকে টাকা নিয়ে আসছি। কি হলো শালিনী? তোমার পা করছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? মাথাটা ভীষণ ঘুরছে দাদা। মনে হচ্ছে আমি পড়ে যাবো। আমরা ভিতরে নিয়ে চলুন না দাদা। সংকট হচ্ছে কেন? নিয়ে চলুন না দাদা। আমাদের ভীষণ শরীর খারাপ হচ্ছে। নিয়ে চলুন না দাদা। শালিনী, কি বলছো তুমি? আমি তোমাকে অজয়, তুই বিশ্বাস কর ভাই, এই সব মিথ্যে। শালিনী অভিনয় করছে। অভিনয়টা যে কে কার সাথে করছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না দাদা। তুমি ঠিক বলেছো অজয়। তোমার এই চরিত্রের দাদাটা যে এত নিজ মানসিকতা, তাই না তোমরা আমাকে এত বড় সুযোগ পেয়ে। ছি দাদা, ছি। আমার এতদিনের বিশ্বাস, এত শ্রদ্ধা তুই আজ এক মুহূর্তে ভেঙে দিবি। ওরে আমি যে তোকে দেবতার আসনে বসিয়ে মনে মনে পূজা করতাম। অজয়, তুই বিশ্বাস কর ভাই, তোর কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে না দাদা, ভুল হয়েছিল। তোকে চিনতে আমার সত্যি ভুল হয়েছিল। ভুল হয়েছিল সায়নীকে চিনতে, কিন্তু এখন মনে হচ্ছে সায়নী ঠিক কথাই বলতো। তুই আজ প্রমাণ করে দিলি তুই আমার নিজের দাদা নোস, সৎ দাদা। কি হয়েছে রে বড় খোকা? তোর মায়ের সাথে মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে আস্তে আস্তে শুনলাম ঠিক যেন বৌমা কাঁদছে। কি হয়েছে কি? বাবা আপনারা মন্দিরে গেছিলেন আর অজয় স্কুল থেকে ফিরেনি, আর সেই সুযোগে আপনার ওই চরিত্রবান বড় ছেলে দেবতার মতো বাবা মায়ের সামনে ওই পাপের ভয়ঙ্কর কথাটা তুমি উচ্চারণ করো না। তোমার এই পাপের কথা শুনলে আকাশটা ধসে পড়বে, মাটি ধসে যাবে, স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, থেমে যাবে গ্রহ, নক্ষত্র, তারা। তোমার এই ভয়ঙ্কর মিথ্যা কথা শুনলে মায়েরা বিশ্বাস করে ছেলেদের ঘুম পাড়াতে পারবে না, বোনেরা বিশ্বাস করে ভাইয়ের হাত ধরতে পারবে না। চুপ করুন, চুপ করে বলছি, একদম নাটক করবেন না। আপনার মতো একটা চরিত্রহীন
বৌমা যা বলছে মিথ্যা, সব সব মিথ্যা মাগো, সব মিথ্যা মাগো। তোমার অজয়কে তো তুমি চেনো, তুমি তুমি আমাকে গর্ভে ধারণ না করলেও তোমার তোমার স্নেহ মায়া মমতা দিয়ে তুমি আমাকে তো বড় করে তুলেছ মা। তুমি বলো তোমার তোমার অজয় কি এত বড় ভুল করতে পারে মা? স্বামী স্বামী আমার ভাতৃবধূ মা। নিজের চোখে সবকিছু না দেখলে আমিও হয়তো বিশ্বাস করতাম না রে দাদা, কিন্তু কিন্তু সায়নী যে মিথ্যে কথা বলছে না তার জ্বলন্ত প্রমাণ তো আমি। আরো প্রমাণ আছে অজয়, আরো প্রমাণ আছে। মোবাইলে একটা রিলস করবো বলে আমি মোবাইলটাকে ভিডিও বলে সাউন্ড অফ করে রেখেছিলাম। আর সেই সময় ওই শয়তানটা এসে আমাকে এই দেখো দেখো জোর করে আমাকে ছি ছি দাদা, ছি, এই তাহলে তোর আসল চরিত্র? আমার তো ভাবতেও লজ্জা করছে। দেখুন দেখুন আপনারা দেখুন আপনারা আপনাদের বড় মহাপুরুষকে বিশ্বাস করেন না। দেখুন দেখুন আপনারা দেখুন থাক থাক বৌমা থাক, ওই অশ্লীল ছবি দেখে আমাদের আর কোনো কাজ নেই। আমার কাছে এখন সমস্ত ছবিটাই স্পষ্ট হয়ে গেছে। বড় খোকা, তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো। আমার আমার বিশ্বাসে আর কিছু যায় আসে না রে। যে যে বিশ্বাসে নাহি না যায়, এই মহাদেবের ঘোষায় প্রত্যেক দিন বড় গর্ব করে মুখ দেখত। সেই বিশ্বাসের আয়নাটা দেবে টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। অজয় এরপরে তো তুমি আমাকে এই জয়চন্দ্রের সঙ্গে এই বাড়িতে থাকতে বলবে না বৌমা না, আমাদের সংসারটাকে ভেঙে দিয়ে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, তুমি চলে যেও না। আমাকে ক্ষমা করো মা। অজয় সায়নী আমাকে এই বাড়ি ছেড়ে শহরে যাওয়ার কথা বললেও আমি আমি কোনোদিনও ওর কথায় গুরুত্ব দিইনি, কিন্তু কিন্তু এরপর তো আর এক বাড়িতে থাকা যায় না। বাড়ি ছেড়ে তুই কেন যাবি রে অজয়? যেতে হলে আমি যাবো। কলঙ্কিত নায়কের এক রাশ কলঙ্ক মুখে নিয়ে আমার স্বপ্নের সংসার ছেড়ে দেবতার মতো মা বাবাকে ছেড়ে আমার জন্মভূমি এই শান্তিপুর গ্রামকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাবো দূরে, কি দূরে। হে ভগবান, এই অসহায় বৃদ্ধ মহাদেব ঘোষালের এই জীবনটাকে নিয়ে তুমি আর কত ভাগ্যের খেলা খেলবে? বলে দাও ঠাকুর, আর কত যন্ত্রণা দেবে? তুমি চুপ করো গো, চুপ করো। তুমি পাড়া প্রতিবেশীরা শুনতে পেলে যে হাসবে গো, হাসবে। পাড়া প্রতিবেশীরা তো আপনার বড় দিদিকে হাসতে পাখি বলে না, আমি তো এও শুনেছি ওই প্রতিপাড়ার মামাদের সঙ্গে নাকি আপনার বড় দিদির আপনার সম্পর্ক আছে। আমি ভাষণ হয়ে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমার ওই নোংরা মানসিকতা দিয়ে আমার গ্রামের মানুষদের মনটা তুমি মিশিয়ে দিও না। সবাই তোমার মতো নোংরা নয়। সেই তখন থেকে তোর অনেক অদত্ত সহ্য করছি, আর নয় তোর মতো একটা চরিত্রহীন পশুর মুখে এইসব নীতিবাক্য মানায় না। তুই কাকে কি বলছিস? তোর বড় দাদা নিজের নয় বাবা, নিজের নয়, সৎ দাদা। ও যদি আর এক মিনিটও এই বাড়িতে থাকে
তাহলে সায়নীকে নিয়ে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ভাই, ঈশ্বর যদি মিথ্যে না হয় তাহলে সময় তোকে একদিন ঠিকই বুঝিয়ে দেবে রে ভাই। তো এই হতভাগ্য দাদাটা সম্পর্কে চলে চরিত্রে সে আসত ছিল না রে ভাই। অচল অচল তুই আমাদের ছেড়ে চলে যা। আসি আসলে আসো সায়নীকে নিয়ে সুখে থাকিস ভাই। ভালো ভালো থাকি ভালো থাকি। আর আমার বাবা মাকে দেখিস রে। আমার বাবা আশা, আশা তুই আসবে বাবা, তুই আসবে। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবে আশা। বাবু, আমি যাই একটা একটি বাসা তোমাদের সংসারের এই মায়া দিকে আমার 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 কোথাও ঠাই যারা খেলা যন্ত্রণা বুকে নিয়ে এটা করে উড়ে বেড়াতে বেড়াতে একদিন হয়তো ফিরে যাবো ওই মহান শূন্যে মা মহান। আমাদেরকে ছেড়ে তুই চলে যাস না বাবা। আসি আসি মা, যাবার বেলায় তোমার চোখের জলে আমার পথটাকে পিছন করে দিও না জানি না জীবনে আর কোনোদিনও আমাদের সাথে আমার দেখা হবে। হয়তো এই দেখাই আমাদের শেষ দেখা হবে। শেষ দেখা। আমার এই বাবাটাকে একটু দেখো মা। এই বাবাটাকে একটু দেখো।
কলঙ্ক বুকে নিয়ে ওই শালা অসুরটা গাছ ছেড়ে চলে গেল। পুরোপুরি আমার হাতে। এবার আমি দেখব ওই সারা জাগরু সর্দার আর তার দলবল কি করে ওই জমিটাকে বাঁচায়। সারা এমন প্ল্যান করেছি না, ওই সাপও মরবে আর লাঠিও না ভাঙবে। তোর কি লাল সরম করতে কি চুলায় রাখি রে বাবু? দুদিন মার খায়ে ঘুরে গেলে তাই তো আজ মার দিতে এসেছি রে সর্দার। এমন মার দেব সারা মাথা তুলে দাঁড়াতে পারবি না। ওই জমিটা তো যাবেই, মান সম্মানটা পর্যন্ত যাবে। হোশিয়ার বাবু, এই আদিবাসী ভাই বলতে চোখ দিয়ে গেলা বলি তোকেই খেয়ে নিজে ফিরে যেতে দিব না। কথাটা মনে রাখে কি ভেবেছিস রে জাগরু সর্দার? ওই ওই সারা অসুখটা এসে বারবার তোদেরকে বাঁচিয়ে দেবে। ঠিক হবে, তবে বিশ্বাস করি না। খুবেশ রোজ পশ্চিমে উঠতে পারে, লেকিন অশোক বাবুর মতো চাটবে ও এমন পরাণিক কাজ করতে পারে না রে বাবু। তাহলে ওই বস্তির বাহানামের মেয়েটার সাথে ওর ওই অবৈধ সম্পর্কটাও কি মিথ্যে রে? এই বস্তির মা বহিনে নিয়ে খারাপ কথা বলে তোর জীবটা আমি তাকে ছিঁড়ে নিব। মুখে মুখে ছেড়ে গেছি বাবু, মাথা মুরুর কসম, আমি চুরি করি না। ये হয়েছে রেসিপি বাবু। তুই কেন ঝুট প্রতিষ্ঠাকে ধরে নিয়ে আসছিস? অনেক মালপত্র পাওয়া গেছে। এই তো সে তুই বিশ্বাস কর সরকার, তুই বিশ্বাস কর, আমি চুরি করি না। সব এই সেন বাবুটার কাছাদি বটে। আমাদের জমিটা দখল করার লেগে এই সেন বাবুটা সব থানা পুলিশ কিনে নিয়েছে। বড় বাবুকে আমার ধন্যবাদ জানাবেন স্যার, এত তাড়াতাড়ি চোর সবে একেবারে মাল হাতে হাতে ধরে ফেলেছে। আপনারা দেখলে আমাদেরকে আর আমরা দেখবো কথাই বলে না, চোরে চোরে মাত্র তো এক মাটিতে দই খায়। বাবু আর কত নিচে নামবি? কাকে কথা বলছিস রে সরকার? এরা নিজের বাণিজ্য বাঁচার লেগে এরা তো সবকিছু বাধা রেখেছে। এরা তো সবার বড় চোর আছে, সবার বড় ডাকু আছে। আমার রঞ্জিত মল্লিকের মতো বড় বড় ডায়লগ ছাড়ে। ওকে যদি আমি ওই ভালোই নিয়ে যেতে না পেরেছি, তাহলে আমার নাম আরাম সিং নয়। চোরাই মাল সমেত যখন ধরা পড়েছে সর্দার, তখন
কোথায় বলেছে তোরা আমাকে মিশা মামলায় হাজতে আটকে রাখলো, তোরা আমাদের জমিটা কবু দখল করতে পারবি না। ওই বস্তির ঘরে ঘরে আমার তারা একটা একটা করে দিশাম আছে, আর তারা জমি দখল করার লাগে ঘুম দিতে কেউ পিছু হেঁটবে গেলাই রে, পিছু হেঁটবে গেলাই। তাই নাকি? তাহলে ওই ময়দানেই দেখে নেব কত রক্ত তোরা ধরাতে পারি। ওদের রক্তে মাটি ভিজে গেলেও ওই জমিটা কিন্তু আমি দখল করবই করব। আর ওই মদের কারখানাটা আমি কিন্তু বানাবোই বানাবোই রে সর্দার। ওই মদের বলে আমাদেরকে 2-4 বোতল বিনা পয়সায় টেস্ট করতে দেবেন স্যার। মদের জ্বালা সে আর বলতে আপনারা পাশে না থাকলে এই এত বড় মদের কারখানাটা আমি চালাবো কি করে? এই চাকরু সরকার কোথায় জবাব দিয়ে যাচ্ছে রে বাবু? মারান দেবো দিলা, জান দেবো, তবু জমি দিব না। তবে জান দেওয়ার জন্যই কিন্তু তৈরি থেকে জাগরু সর্দার। এই বস্তির মরদ গুলা শুধু জান দিতে জানে না রে বাবু, জানলে তো জানে। আর বড় বড় কাটে না চল চল সবাই চল। এই দিশমকে মারে ফেললেও তোরা আমাদের জমিটা কবু দখল করতে পারবি না। বাপ দাদার জমির বাঁচানোর লেগে এই দিশমা হাসতে হাসতে জান দিবে, তুমি যখন জমি দখল করতে দিবে লাগে, দখল করতে দিবে লাই। সর্দার, এরা আমাকে মিশা কেসে হাজতে আটকে রাখলো, তুই কিন্তু কিছুদের পিছু হেঁটবি নাই। এ লড়াই আমাদের ইজ্জতের লড়াই, এই যুদ্ধ আমাদের ধর্ম যুদ্ধ। আমি ফিরে আসবো না সর্দার, আমি ফিরে আসবো। এরা কিছুতেই জমি দখল করতে পারবে নাই। জিতবো, আমরা জিতবো, আমরাই জিতবো সর্দার, আমরাই জিতবো। আদিবাসী ভাই ভাইদের সামনে এই ঝড় যুদ্ধ জাগরু সরকার শেষ টক্কর লড়বে, শেষ টক্কর লড়বে। জাগরু সর্দার, তোমরা জানো না এই রাহুল সেন বলে বলে কৌশলে যেভাবেই হোক ওই জমিটাকে কিন্তু ছিনিয়ে নেবে। পারবে না সর্দার, পারবে না। এই যুদ্ধে জয়ী হব আমি। এই রাহুল সেন এই যুদ্ধে জয়ী হবে রাহুল সেন।
ভাইফোঁটা আজ সেই পবিত্র ভাইফোঁটাকে বাঙালির ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে তার ভাইয়ের কপালে এঁকে দিচ্ছে মঙ্গল চিহ্ন ভাইফোঁটা। আমিও তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছে হয় আজকের এই পবিত্র দিনে আমি আমার ভাইয়ের কপালে এঁকে দেবো চন্দনের ফোঁটা। ছোটবেলার কথা আমার কিছুই মনে পড়ে না, শুধুমাত্র আমার দাদার মুখটা আমার আচ্ছা আচ্ছা আজও মনে পড়ে। জানি না সে কোথায় আছে, কেমন আছে। ওগো নিষ্ঠুর বিধাতা, মেয়ে হয়ে যদি জন্ম দিলে মেয়েদের অধিকার থেকে কেন আমাকে বঞ্চিত করে রাখলে ঠাকুর? না না, ভাগ্যের দোহাই দিয়ে আর আমি কিছুই যাব না। ওগো ঠাকুর, জীবনের এই পবিত্র মুহূর্তে আজ আমি আমার হারিয়ে যাওয়া ভাইয়ের উদ্দেশ্যে আমি শূন্য কপালে এঁকে দিলাম এই পবিত্র ভাইফোঁটার পবিত্র চিহ্ন। জীবন যুদ্ধে পরাজিত এক হতভাগ্য নায়ক, যার কাছে দেবার মতো আজ কোনো পরিচয় নেই। তোমার পরিচয় নেই? তোমার পরিচয়? তুমি আমার দাদা। কি বললি তুই আমাকে? দাদা, আজ এই ভাইফোঁটার পবিত্র দিনে হঠাৎ করে ধূমকেতুর মতো এসে যখন আমার হাতে তুমি ফোঁটা নিলে, তখন তুমি আমার দাদা। আর আমি তোমার বউ। জোরাসটা আমি একটান্ত হয়ে আমার মতো একটা নাম পরিচয়হীন হতভাগ্য মানুষকে দাদা বলে ডেকে নিজের দুর্ভাগ্যকে বরণ করে আসি। আরে বোন, এই চেনা পৃথিবীতে আমি যে আজ নিজের কাছেই বড় অচেনা। জীবনের এই রঙ্গমঞ্চে আমি যে এক কলঙ্কিত নায়ক রে বোন। কলঙ্ক যে এই রেশমের গলার হার গলাটা, চোখের জল ছাড়া এই জীবনের সম্বল বলতে আমার আর কিছুই নেই। জীবনে আমি যা কিছু চেয়েছি কোনোদিন আমি কিছু পাইনি, কিন্তু আজকের এই পবিত্র দিনে আমি ঈশ্বরের আশীর্বাদে যার কপালে ফোঁটা দেওয়ার সৌভাগ্য পেয়েছি, তাকে যদি আমি আমার দাদা বলে স্বীকৃতি দিতে না পারি, তাহলে যে নিজেকে কোনো অপরাধী বলে মনে হবে। বলো দাদা, বলো, তুমি পারবে না এই পতিতা রেশমিকে তোমার বোন বলে মেনে নিতে? বলো, পারবে না? আমি সম্পর্কের মায়ার বাঁধনে তুই এখন করে আমাকে জড়াস না। আপন যখন পর করেছে তখন তুই কেন পর হয়ে আমাকে এই হতভাগ্য মানুষটাকে আপন করে নিতে চাই? সম্পর্কের শুধু হাতে কেউই পৃথিবীতে আসে না দাদা। সম্পর্ক যে তৈরি হয়ে যায় দাদা। একটা ভিন্ন পতিতা বারাঙ্গনামি দেহ ব্যবসা করে আমার এই পোড়া পেটটা আমি চালাই। আমি তুই পবিত্র গঙ্গাধারায় বোন, পবিত্র গঙ্গাধারা। হাজার ময়লা এসেও
যা কোনোদিনও তোকে কলঙ্কিত করতে পারবে না। আমি একদম ঠিক কথা বলেছি রে বোন, আমি একদম ঠিক কথা বলেছি। যার বোন এত পবিত্র, কোন রকম কোন কলঙ্ক কি তাকে কলুষিত করতে পারে? পারে না, পারে না রে বোন, পারে না। তুই তুই পাকে ফোটা পদ্মের মতোই পবিত্র। ঈশ্বরের কি অপূর্ব লীলা! আমার মতো একজন পতিতার জীবনের সমস্ত শূন্যতা সবের না পাওয়ার বেদনা এক লক্ষ্যমায় তিনি পূর্ণ করে দিলেন। আমাকে আমাকে তোমার বোনের স্বীকৃতি দিয়ে আমি এমনই এক হতভাগ্য দাদা রে বোন, যাকে এই পবিত্র তীরে হতভাগী ছোট বোনের কপালে তুলে দেওয়ার মতো চোখের জল ছাড়া আমার কাছে আর কিচ্ছু উপহার নেই রে বোন। না দাদা না, তোমার অমরিন স্নেহ আর ভালোবাসাই যে আমার কাছে সবচেয়ে বড় উপকার দাদা। ঈশ্বরের কি অমূল্য লীলা! একুল ভাঙেন, অকুল করেন। আসি আসি রে বোন, বেঁচে থাকলে হয়তো আবার সাথে কোনোদিন আবার দেখা হবে। তুমি আসবে তো দাদা? আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। আসবো রে বোন, আসবো। জীবনের এই রঙ্গমঞ্চে যদি আমি পরাজিত না হই, তাহলে দাদার কর্তব্য পালন করতে আমি ঠিক তোর কাছে ফিরে আসবো রে বোন, ঠিক ফিরে আসবো, ঠিক ফিরে আসবো। তুই আমার বাবার মতো তাকে খুঁজে বেড়াচ্ছিস, তাকে তাড়া করে বেড়াচ্ছিস। ওই মার কথা এই সর্বত এসছে আমার নজরে নিয়ে, ও এখানে কোথাও লুকিয়ে আছে। বল রশ্মি বল, তোর ঘরে কেউ আছেন তো? বল রশ্মি বল। এসেছিল জানি আমার দাদা। আর জীবনের প্রথম আমি আমার দাদারই কপালে ফোঁটা দিয়েছি। বলছিস রশ্মি? ও দাদা, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমিও তো বুঝতে পারিনি জানি যে আজকের এই পবিত্র ভাইফোঁটার দিনে ঈশ্বরের দয়ায় আমি আমার দাদার কপালে ফোঁটা দিতে পারবো। ও দাদা মানে রক্তের সম্পর্কের দাদা? রক্তের সম্পর্কটাই কি সব থেকে বড়? স্নেহ, মায়া, মমতা, হৃদয়ে যে সম্পর্ক তৈরি হয় তার কি কোনো মূল্য নেই? তোরা কি হয়েছিলিস বলতো? তোকে কেমন অচেনা মনে হচ্ছে বলতো? তো রেশমিকে আজ নিজেকে চিনতে পারছে না রে জনি। আমার এতদিনের হতাশা, না পাওয়ার ক্ষোভ সব যেন আজ এক লক্ষ্যমায় পূর্ণ হয়ে গেছে। আজ আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত রে আমি। তোকে এমনি আনন্দে এমনি খুশিতে আমি দেখতে চাই রে রেশমি। আমার তো নিজের কেউ নেই রেশমি, তাই তোর সুখী আমার সুখ, তোর আনন্দে আমার আনন্দ। এই কথা কেন বলছিস জনি? আমি কি তোর কেউ নই? সব আমার তুমি সব আমারই অন্ধকার করে তুই যে হাজার সূর্যের আলো, তোর এই হাত ধরে এই বেদনা জমিও হেঁটে যেতে চায় আলোর পৃথিবীর দিকে। গঙ্গা জলে ধোয়া নয়,
শহরে আসার পরেই বেশ ভালোভাবে বুঝতে পারছি স্যার। তবে যাচ্ছ, লেট নাইট পার্টি করছো, ড্রিঙ্ক করে বাড়ি দিচ্ছ, আর বয়ফ্রেন্ডদের সাথে সময় কাটাচ্ছ। এটা তো কোনো ভদ্র বাড়ির গৃহবধূর চরিত্র হতে পারে না স্যার। কি আমার পার্সোনাল ব্যাপারে তুমি কেন তুমি মাথা ঘামাচ্ছ? আমার চাইছে আমার গায়ে তাই করবো। নিশ্চয় করবে। তবে মনে রেখো, তোমার পার্সোনাল লাইফটার সাথে এখন এই পার্সোনাল লাইফটাও যে জড়িয়ে গেছে আমার মান সম্মান। হয়তো মাঝে মাঝে নিজের ওপর ভীষণ ঘৃণা হয়। আমি একটা কাছের টুকরো কিনে এনেছি। তুমি কি বলতে চাইছো অজয়? হেরে গেছি সায়নী, হেরে গেছি। আজ আমি আমার নিজের কাছেই হেরে গেছি। তুমি আমাকে মুক্তি দাও সায়নী, তুমি আমাকে মুক্তি দাও। এত সহজে তো আমি তোমাকে ডিভোর্স দেব না। পাচ্ছি না সায়নী, পাচ্ছি না। ঘরে বাইরে এই অসহ্য জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এর চেয়ে আমার মৃত্যুই ভালো সায়নী, এর চেয়ে আমার মৃত্যুই ভালো, এর চেয়ে আমার মৃত্যুই ভালো সায়নী। আমি যে দাঁড়িয়ে
তবে তবে ডাক তোর ওই নারায়ণগুরুকে। এখনো এত বিশ্বাস তোর ওই দেবতার উপর, আজ আমার হাত থেকে তোকে বাঁচাতে। আজ কিন্তু আর কেউ আসবে না, কেউ আসবে না। দেখি এই রাহুল সেনের হাত থেকে আজ তোকে কে বাঁচা। মায়ের সম্মান নিয়ে খেলা করলে তোকে আমি গলা টিপে মারবো। বাঁচাবো তুই যে আমার হারিয়ে যাওয়া মেয়ে বকুলের মতো। বাবা হয়ে আমি মেয়ের সম্মান করতে দেবো না। আয় আয় মা, আমার সাথে আয় তুই। হিরো হবার চেষ্টা করবি না। আমি একটা ক্ষুধার্ত বাঘ। আমার হাত থেকে আমার শিকারকে তুই কিছুতেই ছিনিয়ে নিয়ে যেতে পারবি না। শিকারের মতো বেঁচে থেকেই রাখিলাম। বিবেক আর মনুষ্যত্ববোধহীন সমাজে আমি বেঁচে থাকতে চাই না। তোকে বাঁচিয়ে রাখাটা আমার পক্ষে বোধ হয় ঠিক হবে না। এবার স্বর্গে গিয়ে যত পারিস আমি বাঁচাতে পারলাম না। পশু শক্তির কাছে হেরে গেল মানব। হেরে গেল সত্যের আলো। তোর তো এখন জেলে থাকার কথা ছিল রে বিস্মা। তুই জেল থেকে ছাড়া পেলি কি করে? সর্দার শহরে যায় বিলবানুকে ধরে মুখে জামিনে খালাস করে আনছে রে। মিথ্যার পেটে সত্যের জীবন বেশিক্ষণ দাদা থাকে না। দেখুন বাবু বেশিক্ষণ দাদা থাকে না। কি বললি মা, কি বললি? তোকে বেইজ্জত করার সাজা আজ আমি হারামি থেকে সারা ছেড়ে দিব। খবরদার! ওদের জন্য আমার কারখানাটা হতে হলো না। ওদের জন্য এই মহা সুন্দরী উপচে পড়া যৌবনটা আমি ভোগ করতে পারলাম না। ওদের দুটোকেই আজ আমি কুকুরের মতন গুলি করে সবার আগে তুই তুই কেনে খুন দিছিস?
বস্তির পাগলগুলোর আমাকে করবে রে দুশ্মন। তুমি শুনে আমি কেমন করে থাকতে চাই বলে দাদা কি মুখের পানি খাবে আর বলো তার থেকে তোদের চাকু কামগুলার করবে না সত্তা নাই নাই তুই এই আদিবাসী বস্তির সত্তা তুই তুই ছিলি তুই তুই এই আছিস আর তুই এই থাকবি রে সত্তা তোকে মই ছাড়ি নিয়ে যাবে তুই করবে আমার হয়েছে রে আর না হয় কাল black and white TV আমি আগেই বলেছি আমি আমি এমন একটা সুন্দর জীবন উপহার দেব। এবার খুশি তো? আরে ছাড়ো তো ওই কথা। কেউ না, আমি কোনো মনের নেশায় করে ফেলেছি। ও ঠিক আমাদের ছাউনিতে এসেছে। আজ আমরা এই সময়টাকে নিজেদের মতো করে এনজয় করি। চলো ও মা মা আমার মাথায় আচ্ছা আপনি কি ম্যানেজ জানেন না আমার এখানে আপনাদের পারমিশন নিয়ে রাখতে হয় সেটাকে আপনাকে শিখিয়ে দিতে হবে। আমার ভুল হয়ে গেছে আসলে ভদ্র বাড়ির বউ ঘরে বসে পরপুরুষের গলা ধরে মনের কাছে চুমুক দেবে এটা আমি ভাবতে পারিনি বৌমা। ওহ, মাসিমা! আরে এখনকার যুগে এটাকে মদ বলে না, বলে ড্রিঙ্কস। তাছাড়া আমরা তো কোনো বাড়ি বসে কথা খাচ্ছি না আমরা দু ভাই বাড়িতে বসে বিয়ে করছিলাম তাহলে আপনারা চিন্তা কোথায়
তুমি আমাকে ঘাড় ধরে বার করো না। ছোট বউ শ্বশুরের ভিটে মাটি ছেড়ে কিছুতেই আসতে চাইছিল না এই শহরে। আমি ওকে জোর করে নিয়ে এসেছি অজয়ের অসুবিধে হবে বলে। এই যে বলেছিলাম এনেছে। তাই নাও বাবা, তাই নাও। ছোট বউ, অনেক ভাগ্য করলে তবে এইরকম সন্তানের মা বাবা হওয়া যায়। সেই বুড়ো বয়সে আমাকে চাকরের মতো সিগারেটের প্যাকেটটাও এনে দিতে হচ্ছে। বাড়িতে বসে তুমি আমাকে দিয়েছিলেন, আর একটু কাজ করতে বললে আমি সময় চলে যাচ্ছি। তুমি কেন আমাকে খাবার খেতে দিচ্ছ বৌমা? অজয় তোমার সামনে হাত আছে, আমি ওকে গর্বে ধারণ করেছি। সে আমাদের সন্তান। তাতে কি হয়েছে? আরে সন্তান হিসাবে তো আপনাদের পুরো অনেক দায়িত্ব পালন করছে। তাছাড়া আপনাদের তো অনেক সন্তান আছে, যত দায়িত্ব কি শুধু অজয়? ও থাকলে তোমার এই লাঠি ঝাঁটাকে কখনোই আমরা তোমার কাছে পড়ে থাকতাম না বৌমা। তুমি তো ওকে চক্রান্ত করে বাড়ি থেকে বার করে নিয়ে একদম ভালো কথা বলবেন না। তোমার এবার যদি সত্যি সত্যি লাঠি মেরে একেবারে মারবো। বৌমা। তাই না? জিয়াদ, এই তরুণীদের সাথে তর্ক করে তুমি কেন? আমি ওদের তলায় রাখতে পারছি না। অজয়ের বাবা মা, তা না হলে ওদের সত্যি সত্যি ঘর ঢাকা দিয়ে বের করে দাও। জানি না কি পাপ করেছিলাম, সেই পাপের সাজা ভগবান আজ আমাদের দিচ্ছে। এরকম কুসন্তানের বাবা মা হওয়াটাই যে সব থেকে বড় পাপ ছোট বউ। আমি আর এক মুহূর্ত এইখানে থাকতে চাই না। তুমি আমাকে এক্ষুনি শান্তিপুরে নিয়ে চলো, শান্তিপুরে নিয়ে যাবো। সেখানে আমার শ্বশুরের পবিত্র পিঠে তারা আমার হয়ে আছে। কতদিন জাত করেনি, কবর মামুনি করেনি, তুলসী তলায় পড়িয়ে বিছানা দিব, পড়িয়ে বিছানা দিব। তাই যাবো ছোট বউ, তাই যাবো। কারে দুহাতে জড়িয়ে ধরে বলবো, বাবা তুই তোর বাবা মায়ের উপর অনেক কর্তব্য করেছিস। এরপরে আমাদেরকে বিদায় দে, আমাদেরকে আমাদের গ্রামে ফিরে যেতে দে বাবা। একটা পয়সাও দিতে পারবো না। শোনো বৌমা, আমার একটা পা অচল হলেও হাত দুটো কিন্তু আমার এখনো সচল আছে। বুড়ো বুড়িতে মিলে ভিক্ষে করবো, ভিক্ষে না পেরে শুকিয়ে শুকিয়ে মরবো। তবু তোমাদের হাতে এই অপমানের আজীবন আমরা কোনোদিন মুখে তুলে নেব না। চলো চলো ছোট বউ, চলো। বললাম বেবি, এভাবে কি রেট করলে চলে? তরুণীটা যদি সত্যি সত্যি ওই গ্রামে চলে যায় তখন তো প্রবলেম হয়ে যাবে। আরে ছাড়ো তো, মুখে বললেও যাবার মুরুবি এখানেই পড়ে থাকবে। ওটাই নষ্ট হয়ে যাবে। চল, আমরা আমাদের লাইফটাকে আমাদের পেটুবে এনজয় করি। চল। যাও যাও চন্দনদা, দেরি করো না। সায়নের সাথে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে তোমাদের ওই ভাই বোনের মধুর সম্পর্কটাকে আরো মধুময় করে তোলো। যাও। কি ব্যাপার? আজ তুমি ডিউটিতে তাড়াতাড়ি ফিরে এলে যে? বুঝতে পারছি। অসময়ে চলে এসে তোমাদের ভাই বোনকে খুব ডিস্টার্ব করে ফেললাম। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। যাচ্ছি।
আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমরা চালিয়ে যাও, চালিয়ে যাও। ও মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার একটা জরুরি মিটিং আছে। আমি এখন আসবো। সুখের লাগিয়ায় ঘর বাঁধিল, ধনলে পুড়িয়া গেল। তোমার নেশাটা বলে একটু বেশি হয়ে গেছে। হতে পারে, তবে তবে আমার চেয়েও বেশি এক ভয়ঙ্কর সর্বনাশের নেশা দিকে তুমি ছুটে চলেছে সায়নী। তোমাকে কিন্তু এই সব কিছু হারিয়ে একদিন চোখে জলে কাঁদতে হবে। সায়নী, সায়নী কাঁদতে জানে না অজয়। সায়নী, কাঁদতে জানে না। এটা কিন্তু তুমি একদম ঠিক কথাই বলেছো সায়নী। তোমাদের মতো অতি আধুনিকা দেহ সর্বস্ব মেয়েরা সারা জীবনে যে কত কত পুরুষকে